আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি ম্যাড মেমোরিজের আজকের 107 নাম্বার এপিসোডে। আমি জুয়েল, আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন আমার এক বড় ভাই রিপন এরিক। আর ঘটনাটা ওনার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্যিকারের লোমহর্ষক একটা ঘটনা। ওনার বন্ধু ছিলেন একজন সিএনজি চালক। একই জায়গাতেই 8 বছরের ব্যবধানে মোট দুবার উনি সেই ভয়াবহতার সম্মুখীন হন। আশা করি আজকের ঘটনাটা আপনার ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি রিপন ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। তাহলে চলুন আজকের ঘটনায়। সময়টা 2009 জুন মাসের শেষের দিকে। সেদিন ঠিক দুপুরবেলায় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। পুরো আকাশ জমকালো অন্ধকার। এর মধ্যেও যাচ্ছি কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে সিএনজি নিয়ে। আমার সিএনজিতে সেদিন একমাত্র যাত্রী ছিলেন আমাদের কমলগঞ্জের মসজিদের হুজুর। হুজুর 2 দিন আগেই বলে রেখেছিলেন আজ দুপুরে যেন ওনাকে বাসা থেকে তুলে শ্রীমঙ্গল পৌঁছে দেই। কি একটা কাজে যেন উনি সেদিন ঢাকায় যাচ্ছিলেন। ঠিক দুপুরবেলায় হুজুরকে নিয়ে ছুটলাম শ্রীমঙ্গলের দিকে। ঝুম বৃষ্টি। শ্রীমঙ্গল ভানুগাছ রোডটা একেবারে পাহাড়ি রাস্তা। রাস্তাটা একেবারে জনশূন্য। বৃষ্টিটা ক্ষণে ক্ষণে বাড়ছে আর কমছে। আমরা তখন প্রায় লাউয়াছড়া উদ্যানের কাছাকাছি। এমন সময় বেশ কিছুটা সামনেই দেখি একটা পিচ্ছি ছেলে। পিছন থেকে অনুমান করলাম ওর বয়স আনুমানিক 7 থেকে 8 হতে পারে। বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটছে সম্পূর্ণ একা একা। পরনে দামি জামা কাপড়, দামি জুতো। মনে হচ্ছে যেন কোনো ধনীর দুলাল, হতে পারে কোনো ট্যুরিস্ট। কিন্তু ও একা একা এই মাঝ রাস্তায় ভিজছে কেন? ওর বাবা মা বা কোথায়? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এছাড়া এই রাস্তায় এই সময় তো কারো থাকার কথা না। এমন সময় হঠাৎ পেছন থেকে হুজুরের গলায় শুনতে পেলাম উনি বেশ জোরে জোরে একটা সূরা পড়ছেন। আর সাথে সাথেই আমাকে বললেন সিএনজিটা যেন বাম দিক থেকে সরিয়ে রাস্তার মধ্যখানে বা ডান দিক ঘুরে বাচ্চাটাকে পার হয়ে যায়। আমি তখন হুজুরকে বললাম, বাচ্চাটা তো ভিজছে একা একা, জ্বরে পড়বে তো, হয়তো রাস্তা ভুলে গেছে, ওকে তুলে নেই। হুজুর তখন বললেন, না, ওকে এড়িয়ে যাওয়ার জন্যই তো তোকে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালাতে বললাম। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন হুজুর? হুজুর তখন যা বললেন তা শুনে আমি পুরো থ মেরে গেলাম। হুজুর তখন বললেন, কাকে তুই সিএনজিতে তুলবি? ও তো মানুষ না। হুজুর বলে কি? আমি সাথে সাথে সিএনজি নিয়ে চলে গেলাম রাস্তার অন্য সাইডে। কেমন যেন ঘামতে শুরু করলাম। এই ছেলে মানুষ নয়, তাহলে কে? হুজুর আর কিছুই বললেন না, জোরে জোরে সূরা পড়ছেন। আমি তখন ভয়ে ভয়ে সামনে থাকা সেই বাচ্চাটার দিকে খেয়াল করলাম। ও কিন্তু এক মনে ভিজতে ভিজতে সামনের দিকে এগুচ্ছে। একবারের জন্য ও পেছনে বা কোনো দিকেই তাকাচ্ছে না। আমি সিএনজিটা নিয়ে অন্য পাশ দিয়ে ওকে যখনই পার হতে যাচ্ছি, মনের মধ্যে যেন একটা অজানা আকর্ষণ। নিজেকে দমাতে পারলাম না। বাচ্চাটাকে পার হওয়ার সময় আমি আর চোখে তাকালাম ওর দিকে। সাথে সাথে প্রচণ্ড ভয়ে আমি আঁতকে উঠলাম। শরীর কাঁপতে লাগলো। আঙ্গুলগুলো যেন বারবার সিএনজির স্টিয়ারিং ছেড়ে দিচ্ছে। সিএনজিটা কেমন যেন এলোমেলোভাবে চলতে শুরু করলো। দেখলাম বাচ্চাটার মুখটা বেশ সুন্দর, কিন্তু ওর চোখ দুটো বেশ বড় বড়, একেবারে ঘোলাটে সাদা, চোখের মনি নেই। মনে হলো যেন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, আর সেই হাসি যেন আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিল। ওদিকে এলোমেলোভাবে এগুচ্ছে আমার সিএনজি। সাথে সাথেই হুজুর আমাকে ডাক দিলেন, বললেন, তুই আবার ওদিকে তাকাতে গেলি কেন? ঠিকভাবে চালা, ভয় নেই, আমি তো আছি। তারপর হুজুরকে নিয়ে শ্রীমঙ্গল পৌঁছে দেখি বাস তখনও আসেনি, দেরি হবে। তাই হুজুরকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করতে যা জানলাম তাতে আমি প্রচণ্ড ভয় পেলাম এবং ছেলেটার জন্য বেশ কষ্ট লাগলো। ছেলেটার বাবা মায়ের সাথে বেড়াতে আসে শ্রীমঙ্গলে। ঠিক ওই জায়গাটাতেই ওদের গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়। গাড়িতে থাকা ওর বাবা মা ড্রাইভার 3জন বেঁচে গেলেও ছেলেটাকে কিন্তু বাঁচানো যায় না।
সেই থেকেই ছেলেটাকে মাঝে মাঝে এই রাস্তায় দেখা যায়। সেদিন বাকি সময়টা আমার শুধু কাটলো ঘোরের মধ্যে। জীবনের প্রথম একই দেখলাম আমি, আর কি বা শুনলাম। ফেরার পথে যদিও গাড়ি ভরা ছিল, তবুও সেই জায়গাটা পার হওয়ার সময় শরীরটা কেমন যেন শিরশির করছিল। বারবার আমার চোখ দুটো খুঁজছিল সেই বাচ্চাটাকে। এরপর অসংখ্যবার দিনে বা রাতে ওই রাস্তা দিয়ে ভয়ে ভয়ে গেছি, কিন্তু বাচ্চাটাকে চোখে পড়েনি আর। তারপর একটা সময় আমার ভয়টাও কেটে যায়। এরপরের ঘটনা সাল 2017 ডিসেম্বর মাসের শেষের দিকে। রাত প্রায় 9টার দিকে শ্রীমঙ্গল থেকে ফিরছি, পিছনে 2জন যাত্রী নিয়ে কমলগঞ্জের দিকে। কি ফিনফিনে বাতাস, বেশ কনকনে ঠান্ডা। সিএনজির পর্দা ভালোভাবে টেনে চাদর জড়িয়ে মাথা কান ঢেকে গাড়ি চালাচ্ছি। পুরোটা রাস্তা ফাঁকা, একটা গাড়িও নেই, মানুষ তো দূরের কথা। গাড়িটা চালাচ্ছি হাওয়ার বেগে। লাউয়েছড়া উদ্যানটা পার হয়ে একটু সামনে যেতেই হঠাৎ খেয়াল করলাম হাতের ডান দিক দিয়ে হেঁটে আসছে একটা বাচ্চা ছেলে। এত রাতে মধ্য রাস্তায় এই বাচ্চাটা কোথা থেকে আসলো, বা যাবেও বা কোথায়? আশেপাশে তো কোনো বাড়ি ঘর বা হোটেল নেই। তাহলে এমন সময় হঠাৎ আমার বুকের মধ্যে যেন হাতুড়ির বাড়ি শুরু হলো। এই সেই বাচ্চাটা নয় তো, যাকে আমি 2009 সালে ঠিক এই জায়গাতেই দেখেছিলাম। গতবার ওর পিছনে ছিলাম আমি, আর এবার দুজনেই মুখোমুখি। আমার গাড়ি এগিয়ে যাচ্ছে সামনে, আর বুকের মধ্যে ধুক ধুক আওয়াজ শুনতে পাচ্ছি। কেমন যেন একটা ভয় আর উত্তেজনায় শরীরটা বারবার কেঁপে কেঁপে উঠছে। আসলে কি সেই বাচ্চা ছেলেটা, নাকি অন্য কেউ? আমি তাকিয়ে থাকলাম সেই বাচ্চাটার দিকে। তখন ওর মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওর পরনে দেখা যাচ্ছে সেই দামি জামা কাপড়, যেন ধনীর দুলাল বা কোনো ট্যুরিস্ট। আমার বুকের ভেতরটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে, দম নিতে যেন কষ্ট হচ্ছে। এই ছেলেটাও যেন পুরোপুরি মিলে যাচ্ছে সেই ছেলেটার সাথে। এরই মধ্যে গাড়ি নিয়ে সরাসরি ওর মুখোমুখি, আর ওর মুখের দিকে যখনই আমি তাকালাম, ঠিক তখনই মনে হলো যেন কেউ আমার পেটের মধ্যে থাকা নাড়ি বুড়ি ধরে ভীষণভাবে টান মারল। একই দেখলাম আমি। বাচ্চাটাকে আমি এখন পুরোপুরি চিনতে পারলাম। সেই একই চেহারা, একটুকু বদলায়নি। সেই সুন্দর মুখ, সেই ঘোলাটে চোখ, চোখের মনি নেই। মনে হলো যেন কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে একটা হাসি দিল, আর সেই হাসিটা যেন আমার অন্তরাত্মাকে দ্বিতীয়বারের মতো কাঁপিয়ে দিল। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজ ও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।